ক্লাস 8 আমি তোমাদের সুস্মিতা ম্যাম। তোমাদের আজকে আমি কাবুলিওয়ালা ছোট গল্পটি তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত এটি তোমাদের আজকে বোঝাবো। তো কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প। তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানো, আমি তোমাদের ক্লাস 6 7 তার সম্পর্কে বলেছি, তার কবিতা তার গদ্য তোমরা পাঠ করেছো। তো রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের সমস্ত অঙ্গনেই তার বিচরণ, সাহিত্যের সমস্ত শাখায় তিনি সমান দক্ষতা দেখিয়েছেন। তিনি কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং তিনি কখনোই প্রথাগত স্কুল কলেজের শিক্ষা উনি নেননি। উনি স্বশিক্ষিত এবং এই দার্শনিক কবি সাহিত্যে প্রায় সবকটি ক্ষেত্রে, যেমন কবিতা, উপন্যাস, গল্প, নাটক, এমনকি তোমরা জানো যে রবীন্দ্রসঙ্গীত, তার সুরারোপিত, তার লেখা গান এখনো মানুষের কাছে কতটা প্রিয়। তো এখানে আমরা পড়বো কাবুলিওয়ালা বলে একটি ছোট গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম যথার্থ বাংলা সাহিত্যের ছোট গল্পকার এবং ছোট গল্পের সংজ্ঞা উনি একটি কবিতার মাধ্যমে দিয়েছেন, যেমন ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতে সে ভাসি, তারই দু চারটি অশ্রুজল। তো বাংলা সাহিত্যের সার্থক ছোট গল্পকার হলেন, প্রথম সার্থক ছোট গল্পকার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। উনি যখন বাংলাদেশের শিলাইদহে তার জমিদারি কাজকর্ম দেখাশোনা করতে গিয়েছিলেন, সেখানে তিনি প্রথম সমাজের নিচু স্তরের মানুষের, নিম্নবিত্ত মানুষের সাহচর্যে আসেন, তাদের সংস্পর্শে আসেন, তাদের জীবনযাত্রা উনি নিজের চোখে দেখেন, তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি উপলব্ধি করেন এবং তখন থেকে তিনি ছোট গল্প লিখতে শুরু করেন। তার ছোট গল্পে আমরা মানব জীবনের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ভাবনা, চিন্তা, সুখ দুঃখের ছোঁয়া পাই। এরকম একটি ছোট গল্প হলো আমাদের কাবুলিওয়ালা গল্পটি। এই গল্পে আমরা দেখব যে কাবুল দেশ থেকে আসা একটি কাবুলিওয়ালা, তারা ওখান থেকে জিনিসপত্র নিয়ে এসে আমাদের এখানে বিক্রি করে। সে আমাদের কলকাতা শহরের মিনি বলে একটি ছোট্ট মেয়ের সঙ্গে তার বন্ধুত্ব হয়, হ্যাঁ, এবং সে ওই মিনির মধ্যে তার কাবুলে রেখে আসা তার ছোট্ট মেয়েকে সে খুঁজে পায় এবং সে প্রতিদিন তার সাথে দেখা করতে আসে, তার সাথে হাসি গল্পে দিন কাটতে থাকে। এবার একদিন তার নাম রহমত, তাকে একদিন পুলিশে ধরে নিয়ে যায় এবং তার সঙ্গে মিনি বিচ্ছেদ ঘটে। এরপর দীর্ঘ 8 বছর পর সে জেল থেকে মুক্তি পেয়ে মিনির সঙ্গে প্রথমে দেখা করতে আসে। তার পিতৃ হৃদয় তখন তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে, কিন্তু সে যখন দেখে যে মিনি বড় হয়ে গেছে, সে নববধূর সাজে সেজেছে, সেদিন মিনির বিবাহ, তখন সে বুঝতে পারে যে তাহলে তার মেয়েও তো এত বড় হয়ে গেছে এবং মিনি তখন তাকে চিনতে পারে। মিনি সে আগের মতো তার সঙ্গে সহজ সরল ভাবে কথা বলতে পারে না। সে তখন ভাবে তার মেয়েও হয়তো তাকে আর চিনতে পারবে না, নতুন করে তার কাছে পরিচয় দিতে হবে। তার পিতৃ হৃদয় আকুল হয়ে ওঠে তার মেয়েকে দেখার জন্য। এখানে এই গল্পে আমরা দেখব যে মিনির বাবা এবং রহমত দুজনেই পিতা, দুজনের মধ্যেই সে পিতৃ স্নেহ অবিরত বয়ে চলছে এবং এখানে যেন তাদের সেই পিতৃ স্নেহ, পিতৃত্ব, পিতৃ পরিচয়টা তাদের সেই সমাজের যে উচ্চ নিচ ভেদাভেদ সেটা দূর করে দিয়েছে। মিনির বাবা একজন সাহিত্যিক আর রহমত একজন ব্যবসায়ী, কিন্তু পিতা মাতা তাদের কোনো জাত ধর্ম কোনো শ্রেণী হয় না। এই গল্পে রবীন্দ্রনাথ সেটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে মাতৃস্নেহ পিতৃস্নেহর কাছে কোনো জাত ধর্ম শ্রেণী হয় না, সেটা সবার কাছেই সমান। একটা গরিব ঘরের বাবা মার কাছে যেমন তার সন্তান যেরকম প্রিয়, যেরকম আদরের, একটা উচ্চবিত্ত ঘরের বাবা মার কাছেও তার সন্তান সেরকমই আদরের। এই গল্পে আমরা এই পিতৃস্নেহের পরিচয় পাই। তো এরপর তোমাদের আমি এই গল্পটিকে পাঠ করে তোমাদেরকে বোঝাবো। এবার আমি তোমাদের কাবুলিওয়ালা ছোট গল্পটি সরব পাঠ করব বা
টেক্সটটা পড়ে তোমাদের বুঝিয়ে দেবো। প্রথমে বলি, এই টেক্সটটি, এই গদ্যটি বা এই গল্পটি সাধু ভাষায় লেখা। রবীন্দ্রনাথ যে সময় সাহিত্য রচনা করেছেন সেই সময় সাধু ভাষায় সাহিত্য রচিত হতো। সেই সময় চলিত ভাষায় সাহিত্য রচনা করা হতো না। সেই সময় চলিত ভাষা ছিল কথ্য ভাষা বা মৌখিক ভাষা, সাধারণের মুখের ভাষা। সেই সময় চলিত ভাষায় সাহিত্য রচনা হতো না। তাহলে সাধু চলিতের পার্থক্য তোমরা একটু বলে দিই। সাধু ভাষা হলো যে ভাষায় তৎসম শব্দ কোনগুলো, যেগুলো সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসছে, সেগুলোকে বলা হয় তৎসম ভাষা। যে ভাষায় তৎসম শব্দের প্রাধান্য, বাহুল্য বেশি, বেশিরভাগই সাধু ভাষায় তৎসম শব্দ থাকে, মানে সংস্কৃত থেকে যে শব্দগুলো সরাসরি বাংলায় এসছে। এবং সাধু ভাষায় ক্রিয়াপদ এবং সর্বনাম পদের রূপগুলো সবসময় সাধু রূপ হয়, যেমন তাহারা, যাইতেছিল, করিতেছিল, খাইতেছিল, হ্যাঁ, এগুলো। আবার চলিত ভাষায় ক্রিয়াপদ এবং সর্বনাম পদের রূপগুলি চলিত হবে, যেমন করছিল, যাচ্ছিল, খাচ্ছিল, তারা। এবং তৎসম শব্দ চলিত ভাষায় সাধারণত ব্যবহার হয় না। তাই এই গদ্যটি সাধু ভাষায় লেখা। শুরু করি। আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি এক দণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। এখানে কহিয়া, দেখো সাধু রূপ হচ্ছে কহিয়া, কিন্তু এটা চলিত রূপ হচ্ছে বলে। তাহলে যে লেখক বা কথক, তিনি এখন সাহিত্যিক, তার 5 বছরের মেয়ের নাম হলো মিনি, যে এক দণ্ড মানে একটু সময় যে কথা না বলে থাকতে পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে সে কেবল 1 বৎসর কাল ব্যয় করিয়াছিল। মানে সে পৃথিবীতে জন্মে ভাষা শিখতে বা কথা বলতে শিখতে মাত্র 1 বছর কাল ব্যয় করেছিল। মানে মিনি 1 বছর বয়সে কথা বলতে শিখেছিল। তাহার পর হইতে যতক্ষণ সে জাগিয়া থাকে এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না। এরপর থেকে যতক্ষণে মিনি জেগে থাকে একটুক্ষণও সে চুপ করে থাকে, সব সময় সে কথা বলে, অনর্গল সে কথা বলে যায়। তার মা অনেক সময় ধমক দিয়া তার মুখ বন্ধ করিয়া দেয়, কিন্তু আমি তাহা পারি না। মিনির মা মিনিকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। আমরা জানি যে মা হচ্ছে আমাদের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল, ভালোবাসার জায়গা। কাজেই মা যতটা ভালোবাসে আমাদের, মা ঠিক ততটাই বকতে পারে। এই মা মিনির এই কথা সবসময় শুনে সে তাকে ধমক দিয়ে চুপ করে দেয়, কিন্তু তার বাবা তা করে না। মিনি চুপ করিয়া থাকিলে এমনি অস্বাভাবিক দেখিতে হয় যে সে আমার বেশিক্ষণ সহ্য হয় না। মিনি বেশিক্ষণ চুপ করে থাকলে তার বাবার ভালো লাগে না। এই জন্য আমার সঙ্গে কথোপকথনটা কিছু উৎসাহের সহিত চলে। কথোপকথন হচ্ছে একে অপরের সাথে আমরা যে কথা বলি, সেটাকে বলে কথোপকথন। কাজেই বলছে আমার সাথে, মিনি বাবার সাথে মিনির কথোপকথনটা খুব উৎসাহের সঙ্গে, খুব ভালোভাবে চলে। সকালবেলায় আমার নভেলের ৭ম পরিচ্ছেদে হাত দিয়েছি, এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল, বাবা রামদয়াল দারোয়ান কাকে কৌয়া বলছিল, সে কিচ্ছু জানে না। না, সকালবেলা কথক বা মিনির বাবা সেটা একটা নভেল লিখছে, নভেল মানে উপন্যাস, তার ৭ম পরিচ্ছদ সে শুরু করতে চলেছে। এমন সময় মিনি সেখানে এসে বললো যে বাবা রামদয়াল দারোয়ান কিচ্ছু জানে না। তার দারোয়ানের নাম রামদয়াল। কেন বললো? সে কাককে কৌয়া বলে। হ্যাঁ, আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাহাকে জ্ঞান দান করিতে প্রবৃত্ত হইবার পূর্বেই সে দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হইল। মানে কি, মিনির বাবা যে মিনিকে বিভিন্ন রকম ভাষা সম্পর্কে বলবে, যে কাককে হিন্দিতে কৌয়া বলে, হিন্দি একটা ভাষা, তার আগেই মিনি আবার একটা কথা বলতে শুরু করে দিল। দেখো বাবা, ভোলা বলছিল আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে, তাই বৃষ্টি হয়। মা গো, ভোলা এত মিছিমিছি বকতে পারে, কে বলি বকে, দিন রাত বকে। মিনি বলছে যে ভোলা বলেছে যে হাতিতে সুর দিয়ে জল দেয়, তাই বৃষ্টি হয়। এবং মিনি বলছে, যে কিনা নিজেই সবসময় কথা বলে, বলছে যে ভোলা কি সবসময় কথা বলতে পারে। এ সম্বন্ধে আমার মতামতের জন্য কিছুমাত্র অপেক্ষা না করিয়া হঠাৎ জিজ্ঞাসা করিয়া দিল, বাবা মা তোমার কে হয়? কেন আমরা জানি যে শিশুদের মনে অবিরত বিভিন্ন প্রশ্ন ঘোরাফেরা করে, কেননা তাদের কাছে এই জগৎ সংসার হলো নতুন। তারা এই সংসারের, এই জগতের, এই পৃথিবীর সবকিছু সে নতুন চোখে দেখছে, নতুন ভাবে জানছে, তাই তো? কাজেই তাদের মনে সবসময় বিভিন্ন প্রশ্ন ঘোরাফেরা করে। মনে মনে কহিলাম শ্যালিকা, মুখে বলিলাম মিনি তুই ভোলার সঙ্গে খেলা করবে যা, আমার এখন কাজ আছে। তার বাবা পরিহাসের ছলে বলল যে মনে মনে বলেছে শ্যালিকা, শ্যালিকা অর্থাৎ স্ত্রীর বোন, কিন্তু সে মুখে বলল যা তুই ভোলার সঙ্গে খেলা করতে যা।
সে তখন আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। সে তখন কোথাও না গিয়ে সেখানেই বসে আগডুম বাগডুম খেলতে শুরু করে দিল। আমার ঘর পথের ধারে। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানলার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবলিওয়ালা, ও কাবলিওয়ালা। হঠাৎ সে রাস্তার ধারে জানলার কাছে গিয়ে মিনি ডাকতে লাগলো, কাবলিওয়ালা, ও কাবলিওয়ালা। ময়লা ঢিলা কাপড় পরা, এবার কাবুলিওয়ালার বর্ণনা কি না, ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুড়ি ঘাড়ে, হাতে গোটা দুই চার আঙুলের বাক্স, গোটা দুই চার আঙুলের বাক্স, এক লম্বা কাবুলিওয়ালা মৃদুমন্দ গমনে পথ দিয়া যাইতেছিল। লম্বা কাবুলিওয়ালার পোশাক আমরা জানি, ঢিলে ঢালা, হ্যাঁ, পাজামা পাঞ্জাবি পরা, মাথায় পাগড়ি বাঁধা, তার কাঁধের মধ্যে ঝুলি, এসব নিয়ে সে যাচ্ছে। তাকে দেখিয়ে আমার কন্যারত্নের কিরূপ ভাবোদয় হইল বলা সত্ত্বেও তাকে ঊর্ধ্বশ্বাস ডাকাডাকি আরম্ভ করে দিল, তাকে ডাকতে শুরু করে দিল। আমি বললাম, এখনই ঝুড়ি ঘাড়ে একটা আপদ আসে উপস্থিত হইবে, আমার সপ্তদশ পরিচ্ছদ শেষ হইবে না, তাহলে এক্ষুনি আবার একদিন বিক্রি করতে আসবে জিনিসপত্র, আমার লেখা আর শেষ হবে না। কিন্তু মিনির চিৎকারে যেমনি কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল, অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। তাহার আর চিহ্ন দেখতে পাওয়া গেল না। যখনই কাবুলিওয়ালা ভেতরে এলো, সে মিনি অমনি পালিয়ে গেল দৌড়ে। তাহার মনের মধ্যে একটা অন্ধ বিশ্বাসের মতো ছিল যে ওই ঝুড়িটার ভিতরে সন্ধান করিলে তাহার মতো দু চারটে জীবিত মানবের সন্ধান পাওয়া যাইতে পারবে। মিনি আমার মনে মনে এই ভয়টাও ছিল যে কাবুলিওয়ালার ঝুড়ির মধ্যে হয়তো দু তিনটে ছোট ছোট বাচ্চা লুকোনো আছে বা সে ধরে নিয়ে গেছে। যাই হোক, এদিকে কাবুলিওয়ালা আসিয়া সহাস্যে আমাকে সেলাম করিয়া দাঁড়াইল। আমি ভাবিলাম লোকটাকে ঘরে ডাকিয়ে আনিয়া তাহার কাছে হইতে কিছু না কেনাটা ভালো হয়। বাড়িতে যখন এলো তার কাছে না কেনাটা তো ভালো দেখায় না। কিছু কেনা গেল, তারপর 5টা কথা আসিয়া পড়িল। আবদার রহমান রুশ, ইংরাজি প্রভৃতিতে লইয়া সীমান্ত রক্ষা নীতি সম্বন্ধে গল্প চলিতে লাগিল, ঠিক আছে, এবং তার সাথে বিভিন্ন রকম গল্প চলতে লাগলো। কার সাথে? মিনির বাবার সাথে, কাবুলিওয়ালা। অবশেষে উঠিয়া যাইবার সময় সে জিজ্ঞাসা করলো, বাবু, তোমার লড়কি কোথায় গেল? সে জিজ্ঞেস করলো, লড়কি অর্থাৎ মেয়ে, তোমার মেয়ে কোথায় গেল? আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায় মানে অভিপ্রায় তাহাকে অন্তঃপুর হইতে ডাকিয়া আনিলাম। সে আমার গা ঘেঁষিয়া কাবুলির মুখ এবং ঝুলির দিকে সন্দিগ্ধ নেত্রক্ষেপ করিয়া, মানে সন্দিগ্ধ মানে সন্দেহের চোখে দেখা, সন্দিগ্ধ নেত্রক্ষেপ মানে সন্দেহের চোখে দেখা করে দাঁড়াইয়া রইল। সে তার দিকে সন্দেহের চোখে দেখতে লাগলো। তার ঝুলি রয়েছে না, দেখে সে ভয় পেয়ে গেল। কাবুলি ঝুলির মধ্যে হইতে কিশমিশ খোবানি বাহির করিয়া তাকে দিতে লাগিল। সে কিছুতেই লইল না। দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রইল। সে কিশমিশ কাজু এসব তাকে দিতে লাগলো, কিন্তু কিছুতেই সে নিল না। প্রথম পরিচয়টা এমনি ভাবেই গেল। কিছুদিন পরে একদিন সকালবেলায় আবশ্যকবশত বাড়ি হইতে বাইরে হইবার সময় দেখি আমার দুহিতা অর্থাৎ কন্যা, তোমরা সমার্থক শব্দ পড়েছো, দুহিতা, কন্যা, মেয়ে, দুহিতাটি দ্বারের সমীপস্থ বেঞ্চির ওপর বসিয়া, সমীপস্থ মানে নিকটস্থ মানে কাছেই, দরজার কাছে রাখা বেঞ্চির ওপর বসে অনর্গল কথা কইয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে সব শুনিতেছে। এবং মিনি অনর্গল কথা বলে যাচ্ছে আর কাবুলিওয়ালা তার নিচে বসে হাসতে হাসতে সব শুনছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত সে দোআঁশলা বাংলায় ব্যক্ত করিতেছে। দোআঁশলা মানে মিশ্রিত, হিন্দি বাংলা মেশা, দুটো মেশানো বলে দোআঁশলা বলছে, দোআঁশলা বাংলায় বলছে। মিনির 5ম বর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায়নি। এই 5 বছরের জীবনে এই অনর্গল কথা বলে যাওয়া ছোট্ট মিনি, সে বাবা ছাড়া তার কথা শোনার, ধৈর্য নিয়ে তার কথা শোনার এমন লোক আর সে কখনো পায়নি। আবার দেখি তার ক্ষুদ্র আঁচল বাদাম কিশমিশে পরিপূর্ণ। আমি কাবুলিওয়ালাকে কহিলাম, উহাকে এসব কেন দিয়াছ? অমন আর দিও না বলিয়া পকেট হইতে একটা আধুলি লইয়া তাহাকে দিলাম। আধুলি মানে আটানা, ঠিক আছে, তখনকার এই আধুলিরই অনেক না। তাকে দিলাম। সে অসংকোচে আধুলি গ্রহণ করিয়া ঝুলিতে পড়িল। সে আধুলিটা নিয়ে ঝুলিতে রেখে দিল। বাড়িতে ফিরে আসিয়া দেখি সেই আধুলিটি লইয়া 16 আনা গোলযোগ বাঁধিয়া গিয়েছে। বাড়িতে এসে দেখতে সে আধুলিটা নিয়ে খুব গন্ডগোল বেঁধেছে। কি গন্ডগোল? মিনির মা একটা শ্বেত চকচকে গোলাকার পদার্থ লইয়া ভৎসনার স্বরে বকাবকি করে আর কি, ভৎসনার স্বরে মিনিকে জিজ্ঞাসা করিতেছেন, তুই এই আধুলি কোথায় পেলি? মিনি বলিতেছে কাবুলিওয়ালার দিয়াছে। মিনি বলছে কাবুলিওয়ালা দিয়াছে। তার মা বলিতেছেন, কাবুলিওয়ালার কাছে হইতে আধুলি তুই কেন নিতে গেলি?
মিনি ক্রন্দনের উপক্রম করিয়া কইল, আমি চাইনি, সে আপনি দিল, সে নিজেই আমাকে দিয়েছে। আমি আসিয়া মিনিকে তার আসন্ন বিপদ হইতে উদ্ধার করিয়া বাইরে নিয়ে গেলাম। বাবা এসে তাকে বাইরে নিয়ে গেলেন। সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নয়, ইতিমধ্যে সেই প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে। ঠিক আছে, কাবুলিওয়ালা প্রতিদিন এসে এসে মিনির সেই ছোট্ট হৃদয়টা, সুন্দর ছোট্ট শিশু মনটাকে সে জয় করে নিয়েছে। কি দিয়ে? না ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে কাবুলিওয়ালা মিনির ছোট্ট মনটাকে জয় করে নিয়েছে। দেখি না, এই দুটি বন্ধুর মধ্যে গুটি কত বাঁধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে। তাই যেন অসমবয়সী দুটি বন্ধু। হ্যাঁ, বন্ধুদের কাছে আমরা কি করি? নিজের সমস্ত মনকে উজাড় করে দিই, তাই তো? বন্ধুর কাছে আমরা নিজের সমস্ত মনকে উজাড় করে দিই, সুখ দুঃখ হাসি কান্না সমস্ত গল্প আমরা, তোরাও ভালো করে জানিস, বন্ধুদের সঙ্গে আমরা সেগুলো ভাগ করে নিই। কাজে মিনি আর এই কাবুলিওয়ালার মধ্যে যেন সে একটা অসমবয়সী বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। এবং তাদের মধ্যে কি কথাবার্তা হয় না, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার এই ঝুলির ভিতর কি? রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে বলে, হাতি। সে যেন একটা খেলার ছলে হাতির সাথে একটা চন্দ্রবিন্দু যোগ করে বলে হাতি, মানে মিনিকে খুশি করার জন্য, হাসানোর জন্য, কৌতুক করে বলে। অর্থাৎ তাহার ঝুলির ভিতরে যে একটা হস্তি আছে, এইটাই তাহার পরিহাসের সূক্ষ্ম মর্ম। হ্যাঁ, মানে মজা করে বলছে যে ওইটুকু ছোট্ট ঝুলিতে একটা বড় হাতি আছে, সেটা মজা করে বলছে। খুব যে বেশি সূক্ষ্ম তাহা বলা যায় না, তথাপি হ্যাঁ তবুও এই পরিহাসে উভয়ই বেশ একটা কৌতুক অনুভব করতো, বেশ মজা পেত। মিনিও জানে যে এই ছোট্ট ঝুলির মধ্যে একটা হাতি থাকতে পারে না, তাই দুজনেই খুব মজা অনুভব করতো। এবং শরৎকালের প্রভাতে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্ত বয়স্ক শিশু সরল হাস্য দেখিয়া আমারও বেশ লাগিত। হ্যাঁ, শরৎকালের সকালে একটি বয়স্ক একটি ছোট্ট শিশু যে এই তাদের যে সরল হাসি ঠাট্টা গল্প দেখে যে লেখক কথক তারও ভালো লাগতো। বাঙালির ঘরে মেয়ে আজন্মকাল শ্বশুরবাড়ি শব্দটার সহিত পরিচিত। আমরা জানি যে সময়ে রবীন্দ্রনাথ এই ছোট গল্পটি লিখেছেন কাবুলিওয়ালা, সেই সময় ছোট বয়সী মেয়েদের বিবাহ দিয়ে দেওয়া হতো। এবং তোমরা জানো, তোমরা ইতিহাসে পড়েছো এবং অনেক সাহিত্যেও পড়েছো যে আমাদের বিদ্যাসাগর মহাশয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সে এই ছোট বয়সী কন্যাদের বিবাহ নিয়ে অনেক প্রতিবাদের ঝড় তুলেছেন এবং পরবর্তীতে বর্তমান মানে বিভিন্ন সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই নিয়মেরও পরিবর্তন হয়েছে। কিন্তু সেই সময় খুব ছোট বয়স থেকেই মেয়েদের তাদের শিক্ষা দিয়ে, তাদের তখনকার দিনে মেয়েরা লেখাপড়া শিখতে পারতো না, মেয়েদের লেখাপড়া শেখার অনেক বিধি নিষেধ ছিল, তাদের ছোট বয়স থেকে তৈরি করা হতো এইভাবে যে তাদের বিয়ে করে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। এটা তখনকার দিনের মেয়েরা যেন জন্মের পর থেকেই তারা এই ব্যবস্থাটার সঙ্গে, এই সমাজের এই ব্যবস্থাটার সঙ্গেই যেন তাদের সামঞ্জস্য বিধান করে নিয়েছে। কিন্তু আমরা কিছু একেলে ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে শ্বশুরবাড়ি সম্বন্ধে সজ্ঞান করিয়া তোলা হয় না। কিন্তু কথক যে মিনির যে বাবা, তিনি যেহেতু লেখক, একটু আধুনিক মনস্ক, তিনি কিন্তু মিনিকে শ্বশুরবাড়ি সম্পর্কে অতটা সচেতন করিয়া তোলেন না। এই জন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝিতে পারিত না, অথচ কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তার স্বভাব বিরুদ্ধ। সে উল্টিয়া জিজ্ঞাসা করিত, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত হয়তো তাকে কখনো জিজ্ঞাসা করছে, খোকি তুমি কি শ্বশুর বাড়ি যেতে চাও? সে তখন মিনি তখন তাকে ঘুরিয়ে আবার জিজ্ঞেস করতো যে তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করিয়া বলিত, ঘুষিতে গিয়ে বলতো, আমি শ্বশুরকে মারবে। সে একটা কাল্পনিক শ্বশুরকে যেন সে বলতো সে আমি মারবো শ্বশুরকে। শুনিয়া মিনি শ্বশুর নামক কোন এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত। এবং মিনি ভাবতো সেই শ্বশুরকে মারবে সেটা ভেবে সে খুব হাসতো, সে এটাকে একটা হাস্যকর ব্যাপার বলে ধরে নিত। প্রতি বছর মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলিয়া যায়, মাঘ মাসের মাঝামাঝি করে সে দেশে চলে যায়, কাবুলে ফিরে যায়। এই সময়টা সমস্ত পাওনার টাকা আদায় করিবার জন্য সে বড় ব্যস্ত থাকে। যে যা জিনিসপত্র নিয়েছে, টাকা পয়সা নিয়ে সে যাবে ফিরে তার পরিবারের কাছে, দেশে তার পরিবারের কাছে ফিরে যাবে। বাড়ি বাড়ি ফিরিতে হয়, কিন্তু তবু একবার মিনিকে দর্শন দিয়ে যায়, তবু মিনিকে একবার সে দেখে যায়। দেখিতে বাস্তবিক মনে হয় উভয়ের মধ্যে যেন একটা ষড়যন্ত্র চলিতেছে, মনে হয় যেন উভয়ের মধ্যে কোনো ষড়যন্ত্র। সবসময় তারা কিছু না কিছু বিষয় নিয়ে কথা বলে যায়, বাইরে থেকে দেখলে মনে হবে তারা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছে। যাই হোক,
সকালে যেদিন আসিতে পারে না সেদিন দেখি সন্ধ্যার সময় আসিয়াছে। তিনি সকালে আসতে পারে না, সন্ধ্যে আসে, কিন্তু প্রত্যেক দিন সে মিনির সঙ্গে দেখা করেছে। অন্ধকারে ঘরের কোণে সেই ঢিলে ঢালা জামা পায়জামা পরা সেই কাবুলিওয়ালা ঝোলা ঝুলিওয়ালা লম্বা লোকটাকে দেখিলে বাস্তবিক হঠাৎ মনের ভিতর একটা আশঙ্কা উপস্থিত হয়। কিন্তু যখন দেখি মিনি কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া হাসিতে হাসিতে ছুটিয়া আসে এবং দুই অসম বয়সী বন্ধুর মধ্যে পুরাতন সকল পরিহাস চলতে থাকে, তখন সমস্ত হৃদয় প্রসন্ন হইয়া ওঠে। কত বলছে, মাঝে মাঝে সন্ধ্যাবেলা কাবুলিওয়ালাকে দেখে হয়তো মনে হয় একটা কেমন লাগে, তাই না, বাড়িতে সে এসছে, একটা বাইরের লোক। কিন্তু যখন দেখে মিনি এবং তার মধ্যে যে অনর্গল হাসি ঠাট্টা তামাশা চলছে, দুই অসমবয়সী বন্ধুর মধ্যে সেই পরিহাস, হাস্য পরিহাস চলছে, তখন তার মন থেকে সব দূর হয়ে যায়। একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করছি। লেখকদের যখন লেখা ছাপতে দেওয়া হয়, প্রেসে যায়, তখন সেই লেখা ছাপার পর প্রথমবার সেটা প্রুফ দেখতে হয়, কোনো বানান সংশোধন করতে হবে কিনা, কোথাও লেখার ভুল আছে কিনা, সেগুলো সেটাকে বলা হয় প্রুফ সংশোধন করা। সে তখন কত বসে বসে তার লেখার প্রুফ দেখছে। এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল, রাস্তা থেকে একটা চিৎকার শোনা গেল। চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহাড়াওয়ালা বাঁধিয়া লইয়া আসতেছে, রহমতকে বেঁধে দুজন নিয়ে যাচ্ছে। তাহার পশ্চাতে মানে পেছনে কৌতূহলী ছেলের দল চলিয়াছে, তার পেছনে পেছনে কৌতূহলী সব ছেলেমেয়েরা দৌড়ে দৌড়ে যাচ্ছে। রহমতের গাত্র বস্ত্রে মানে গায়ের জামা কাপড়ে রক্তচিহ্ন এবং একজন পাহাড়াওয়ালার হাতে রক্তাক্ত ছোড়া। তার রহমতের গায়ে একটা রক্ত চিহ্ন লেগে আছে, একটা পাহাড়াওয়ালার হাতে, পুলিশের হাতে একজন কি একটা রক্তাক্ত ছোড়া ছুরি রয়েছে। আমি দ্বারের বাহিরে গিয়া পাহাড়াওয়ালাকে দাঁড় করাইলাম, জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি। কিয়দংশ তাহার কাছে, কিয়দংশ রহমতের কাছে শুনিয়া, কিয়দংশ মানে কিছুটা অংশ তার কাছে এবং কিছুটা অংশ রহমতের কাছে শুনে জানলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত, রামপুরি চাদর নিয়ে রহমতের কাছে ধার করেছিল। মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং তাহাই লইয়া বচসা করিতে হবে, বচসা মানে ঝগড়া। সে নিয়ে ধার নিয়েছে কিন্তু সে তা অস্বীকার করে, সে দিতে চায় না, সে ধার পরিশোধ করতে চায় না, সেই নিয়ে ঝগড়া হয়। রহমত তাকে এক ছুরি বসাইয়া দিয়েছে, রহমত রেগে গিয়ে তাকে ছুরি বসিয়ে দিয়েছে। রহমত সেই মিথ্যাবাদী উদ্দেশ্য নানারূপ অশ্রাব্য গালি দিতে থাকে, অশ্রাব্য মানে যেটা শ্রুতির যোগ্য নয় সেরকম গালি দিতে থাকে। এমন সময় কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসে। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্যে প্রফুল্ল হইয়া ওঠে। যাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছিল, যে এতক্ষণ ক্রুদ্ধ হয়েছিল, সেই ছোট্ট মিনির ডাক শুনে সে যেন আমার শিশুর মতো সরল হাসিতে তার মুখটা ভরে যায়। তাহার স্কন্ধে আর ঝুলি ছিল না, সুতরাং ঝুলি সম্বন্ধে তাহাদের অভ্যস্ত আলোচনা হইতে পারল না। তিনি একেবারেই তাহাকে জিজ্ঞাসা করলো, তুমি শ্বশুর বাড়ি যাবে? মিনি জিজ্ঞাসা করলো। রহমত হাসিয়া কহিল, সেখানেই যাচ্ছে। রহমত বলছে যে সে সেখানেই যাচ্ছে। দেখিল উত্তরটা মিনির হাস্যজনক হইল না, তখন হাত দেখাইয়া বলিল, শ্বশুরাকে মারিতাম, কিন্তু কি করিব, হাত বাঁধা। তাহলে হাত বেঁধে নিয়ে যাচ্ছে, বলছে শ্বশুরকে আমি মারতাম সেখানে গিয়ে, কিন্তু হাত তো বাঁধা। এখানে শ্বশুর বাড়ি বলতে রহমত জেলখানাকে বুঝিয়েছে। সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হলো, কয়েক বছরের জেল হলো। তাহার কথা এক প্রকার ভুলিয়ে গেল। কে কাবলিওয়ালা আসতো, জিনিসপত্র দিত, তার কথা ভুলে গেল। কত বছর কাটিয়া গেল। আর একটি শরৎকাল আসিয়াছে, আমার মিনির বিবাহের সম্বন্ধ স্থির হইয়াছে। পূজার ছুটির মধ্যেই তার বিবাহ হইবে। মিনি একটু বড় হয়ে গেছে, তখন আমি বললাম যে সেই সময় অনেক অল্প বয়সী কন্যাদের বিবাহ দিয়ে দেওয়া হতো এবং মিনির বিবাহ পুজোর ছুটির মধ্যেই হবে। কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করিয়া অতিগৃহে যাত্রা করবে। কৈলাসবাসিনীকে মা দুর্গা, সে যেমন পুজোর সময় তার সন্তানদের নিয়ে তার বাপের বাড়িতে আসে, বলছে কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী মানে কতকের ঘরের আনন্দময়ী মিনি, সেও যেন তার পিতৃভবন, তার বাবার বাড়ি ছেড়ে সে অতিগৃহে তার শ্বশুর বাড়িতে যাত্রা করবে। আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতে সানাই বাজিতেছে। সে বাঁশি যেন আমার বুকের পঞ্জরের হাড়ের মধ্যে হইতে কাঁদিয়া কাঁদিয়া বাজিয়া উঠিয়াছে। মানে বুকের যে পাঁজরের হাড়, সেই বাঁশির আওয়াজ, সানাইয়ের আওয়াজ যেন তার বুকের হাড়ের মধ্যে দিয়ে কেঁদে কেঁদে বয়ে যাচ্ছে। কেন না, তার একমাত্র কন্যা তাকে ছেড়ে দিয়ে শ্বশুরালয় যাত্রা করবে। এটা তো আমরা পিতা মাতার কাছে একটা চরম একটা দুঃখের দিন, সেটা কিন্তু সবাইকেই সেই দিনটিকে মেনে নিতে হয়। তাই কথক বলছেন যে সেই সানাইয়ের সুর যেন তার বুকে দুঃখের ধ্বনিতে সে বয়ে যাচ্ছে।
করুণ ভৈরবের আগ্নিতে আমার আসন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের রৌদ্রের সহিত সমস্ত বিশ্ব জগৎময় ব্যক্ত করিয়া দিচ্ছে। করুণ ভৈরবী রাগ যেন তার পথক্ষেত্রে সমস্ত দুঃখ যন্ত্রণাকে যেন শরৎকালে সে সকালের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। আজ আমার মিনির বিবাহ। সকাল হইতে ভারী গোলমাল, লোকজনের আনাগোনা, উঠোনে বাঁশ বাঁধিয়া পাল কাটানো হইয়াছে, বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় ঝাড় টাঙাইবার টুংটাং শব্দ উঠিতেছে, হাত ডাকের সীমা নেই। বিয়ে বাড়িতে যেমন সবাই ব্যস্ত, চারিদিকে ব্যস্ততা। আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসেব দেখিতেছি, এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। আমি প্রথমে তাকে চিনিতে পারিলাম না। তাহার সে ঝুলি নেই, তাহার সে লম্বা চুল নাই, তাহার শরীরে পূর্বের মতো তেজ নাই। অবশেষে তার হাসি দেখিয়া তাকে চিনিলাম। সেই পূর্বের আগেকার মতো লম্বা চওড়া চেহারা নেই, এতদিন তার জেল হয়েছে, শরীর শুকিয়ে গেছে, তাকে চিনতে পারেনি। কিন্তু তার সেই মুখের হাসিটি দেখে তাকে কথক চিনতে পারলেন। কইল, কি রহমত, কবে আসিলি? সে কহিল, কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছি। খালাস পাইয়াছি মানে ছাড়া পেয়েছে। কথাটা শুনিয়া কেমন কানে খট করিয়া উঠিল। কোনো খুনিকে কখনো প্রত্যক্ষ দেখি নাই, প্রত্যক্ষ মানে সামনাসামনি, কখনো প্রত্যক্ষ কোনো খুনিকে দেখি নাই। ইহাকে দেখিয়া সমস্ত অন্তঃকরণ যেন সংকুচিত হইয়া গেল। একে দেখে সমস্ত হৃদয় যেন কুঁকড়ে গেল। একজন খুনি আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার ইচ্ছা করতে লাগিল, আজকাল এই শুভ দিনে এই লোকটা এখান থেকে গেলেই ভালো হয়। আজকের এই শুভ দিনে আমার এই লোকটা এখান থেকে চলে গেলেই যেন ভালো হয়। আমি তাকে বলিলাম, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত, তুমি আর যাও। আমরা সাধারণ মধ্যবিত্তরা কি করি, নিজেরা সাধারণত নিজেদের আনন্দ দিনে, সুখের দিনে কোনো ঝুট ঝামেলা আমরা পছন্দ করি না, তাই তো? তাই তার আজ মেয়ের বিয়ে, হ্যাঁ, সেই রহমত একজন খুনি কাবুলিওয়ালা, তার সাথে কি প্রয়োজন? দেখবে, তুমি চলে যাও। কথাটা শুনিয়া সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল। অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্তত করিয়া কহিল, খোঁকিকে একবার দেখিতে পাইব না? তাহার মনে বুঝি বিশ্বাস ছিল মিনি সেইভাবেই আছে। রহমত ভেবেছিল সেই ছোট্ট মেয়েটি এখন আছে। সে যেন মনে করিয়াছিল মিনি আবার সেই পূর্বের মতো কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ছুটিয়া আসিবে, তাহাদের সেই অত্যন্ত কৌতুকাবহ পুরাতন হাস্যালাপের কোনরূপ ব্যত্যয় হইবে না। ব্যতিক্রম, ব্যত্যয় মানে হচ্ছে ব্যতিক্রম। সে ভেবেছিল আবার মিনি সেই দৌড়ে দৌড়ে আসবে কাবুলিওয়ালা কাবুলিওয়ালা বলে, সে আগের মতো তাদের সেই হাস্য পরিহাস কোনো ব্যতিক্রম হবে না, সে একইভাবে চলবে। এমনকি পূর্ব বন্ধুত্ব স্মরণ করিয়া সে এক বাক্স আঙুর এবং কাগজের মোড়কে কিঞ্চিত কিশমিশ বাদাম বোধ করি কোনো স্বদেশীয় বন্ধু নিকট হইতে চাহিয়া চিন্তিয়া সংগ্রহ করিয়া নিয়েছিল। সে কারোর থেকে চেয়ে, সে তো জেল থেকে ছাড়া পেয়েছে, সে কারোর থেকে চেয়ে কিশমিশ কাজু এসব মিনির জন্য নিয়ে এসেছিল। তার সে নিজের ঝুড়িটি আর ছিল না। আমি কইলাম, আজ বাড়িতে কাজ আছে, আজ কারোর সহিত দেখা হইতে পারিবে না। সে যেন কিছু ক্ষুণ্ণ হইল, স্তব্ধভাবে, সে একটু মনে মনে দুঃখ পেল। স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল, তারপরে বাবু সেলাম বলিয়া দ্বারের বাহির হইয়া গেল। সে একবার চুপ করে কিছুক্ষণ দাঁড়ালো, তারপর সে ঘরের বাইরে চলে গেল। আমার মনে কেমন একটু ব্যথা বোধ হইল। মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকি। এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে, সে নিজে নিজেই ফিরে আসছে। কাছে আসিয়া কহিল, এই আঙুর আর কিঞ্চিত কিশমিশ বাদাম ফকির জন্য আনিয়াছিলাম, তাহাকে দেবেন। আমি সেগুলি লইয়া দাম দিতে উদ্যত হইলে মানে যেতে, দাম দিতে প্রস্তুত হইল, সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিয়া কহিল, আপনার বহু দয়া, আমার চিরকাল স্মরণ থাকিবে, আমাকে পয়সা দিবেন না। বাবু, তোমার যেমন একটি লড়কি আছে, তেমনি দেশে আমারও একটি লড়কি আছে। আমি তাহারই মুখখানি স্মরণ করিয়া তোমার খকির জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি। আমি তো সওদা করিতে আসি না। বলছে, আমি তো এখানে ব্যবসা করিতে আসি না। আমি তোমার মিনির মতো আমারও একটি ছোট্ট মেয়ে দেশের বাড়িতে আছে, কাবুলে আছে। আমি তার মুখটা মনে করি তোমার মেয়ের জন্য আমি এখানে এই সমস্ত নিয়ে আসি, আমি এখানে ব্যবসা করতে আসি না। এই বলিয়া সে আপনার মস্ত ঢিলা জামাটার ভিতরে হাত চালাইয়া বুকের কাছে কোথা হইতে এক টুকরো ময়লা কাগজ বাহির করি। বহু সযত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের উপর মেলিয়া ধরিল। একটা কাগজের টুকরো, ভাঁজ করা টুকরো, এতদিন সে যে জেল হয়েছে তার, সেই কাগজের টুকরোটা সে হারায়নি, নষ্ট হতে দেয়নি। সে সেটা তার টেবিলের উপর মেলে ধরল। দেখিলাম কাগজের উপর একটি ছোট্ট হাতের ছাপ, ফটোগ্রাফ নহে, তেলের ছবি নহে, হাতে খানিকটা ভূষা মাখাইয়া কাগজের উপর তার চিহ্ন ধরিয়া লইয়াছে। কোনো ছবি নয়, একটা কালি দিয়ে কাগজের উপর একটা হাতের ছাপ। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বৎসর কলিকাতার রাস্তায় মেওয়া বেচিতে আসে। তার মেয়ের এই ছোট্ট হাতের চিহ্নটা বুকের কাছে নিয়ে সে কলকাতায় আসে।
দেখিলাম কাগজের উপর একটি ছোট হাতের ছাপ, ফটোগ্রাফ নয়, তেলের ছবি নয়, হাতে খানিকটা ভূষো কালি মাখাইয়া কাগজের উপর তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে। সে কাগজটিকে, সেই কাগজের মধ্যে কোনো তার মেয়ের ছবি নয়, একটি তার মেয়ের কালি দেওয়া হাতের ছাপ। সেটি সে এত বছর ধরে সংরক্ষণ করে রেখেছে তার হৃদয়ের কাছে, হ্যাঁ, তার বুকের কাছে। সে কাগজটিকে সে এত বছর ধরে রেখে দিয়েছে, তার মেয়ের হাতের ছাপটি। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বৎসর কলিকাতার রাস্তায় মেয়া দেখিতে আসে, যেন এই সুকোমল ক্ষুদ্র শিশু হস্তটুকু স্পর্শকানি তাহার বিরাট বিরোহী বক্ষের মধ্যে সুধা সঞ্চার করিয়া রেখে। তার যে বিরোহী পিতৃ হৃদয়, যে তার মেয়েকে সুদূর কাবুলে রেখে এসে কলকাতায় ব্যবসা করতে এসেছে, তার মেয়ে সেই হাতের চিহ্নটি, সেই স্পর্শ যেন তার হৃদয়ে নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে, তার বুকের মধ্যে যেন সেই মেয়ের হাতের স্পর্শ নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল। তখন সে যে একজন কাবুলি মেয়েওয়ালা আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয়, তাহা ভুলিয়া গেলাম। তখন বুঝিতে পারিলাম সেও যে আমিও সে, সেও পিতা আমিও পিতা। তখন কথক উপলব্ধি করতে পারলেন যে কথক যে একজন সম্ভ্রান্ত বংশীয় লেখক আর রহমত যে একজন সামান্য ফেরিওয়ালা, একজন কাবুলিওয়ালা, সেটা তিনি ভুলে গেলেন। তিনি বুঝতে পারলেন যে রহমতও একজন পিতা, তিনিও একজন পিতা। হ্যাঁ, তার অন্তঃকরণ, তার হৃদয় তার কন্যার স্নেহে উদ্বেল হয়ে রয়েছে, আর রহমতের অন্তঃকরণ তার কন্যার চিন্তায়, কন্যার স্নেহে উদ্বেল হয়ে রয়েছে। তার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতী, তার কাবুলে সে পার্বত্য অঞ্চলে বসবাসকারী সেই ছোট্ট পার্বতী যে কন্যা, তার হস্তচিহ্ন আমারই মিনিকে স্মরণ করাইয়া দিল। তার সে হাতের ছাপটা সে ছোট্ট মিনিকেই মনে করিয়ে দিল। আমি তৎক্ষণাৎ তাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া পাঠাইলাম। অন্তঃপুর মানে বাড়ি অন্দরমহলে। অন্তঃপুরে ইহাকে অনেক আপত্তি উঠিয়াছিল, কিন্তু আমি কিছুতে কর্ণপাত করিলাম না। বাড়ির ভিতরে তার মা বড়রা অনেক নিষেধ করেছে, তাকে শুভ দিনে সে কেন কাবুলিওয়ালার সঙ্গে দেখা করবে, কিন্তু কথক বা মিনির বাবা তাতে কান দিলেন না। রাঙা চেলি পরা, কপালে চন্দন আঁকা বধূবেশিনী মিনি সলজ্জ ভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল। মিনি লজ্জার সঙ্গে তার কাছে এসে দাঁড়ালো। তাকে দেখিয়া কাবুলিওয়ালার প্রথমটা থতমত খাইয়া গেল, তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না। অবশেষে হাসিয়া কহিল, খোকি, তুমি শ্বশুর বাড়ি যাবিস? তাকে দেখে অবাক হয়ে গেল রহমত, যে এই সেই মিনি, ছোট্ট মিনি যাকে সে 8 বছর আগে সে দেখেছিল, মিনি এত বড় হয়ে গেছে। সে জিজ্ঞেস করলো, সে আগের মতো তাদের হাসি ঠাট্টা পরিহাস আর জমলো না। সে বললো, খুকি, তুমি শ্বশুর বাড়ি যাবে? মিনি এখন শ্বশুর অর্থ বোঝে, এখন আর সে পূর্বের মতো উত্তর দিতে পারলো না। এখন সে ঘুরিয়ে আর মিনি বলতে পারে না যে তুমি শ্বশুর বাড়ি যাবে। সে লজ্জা পেল। রহমতের প্রশ্ন শুনিয়া লজ্জায় আরক্ত হইয়া, হ্যাঁ, তার মুখটা লাল বর্ণ হয়ে গেল, মুখ ফিরিয়া দাঁড়াইল। কাবুলিওয়ালার সহিত মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল, আমার সেই দিনের কথা মনে পড়িল। মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল, মনটা কেমন ব্যথায় ভরে উঠল। মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এইরূপ বড় হইয়াছে, তাহার সঙ্গে আবার নতুন আলাপ করিতে হইবে। তাহাকে ঠিক পূর্বের মতো তেমনটি আর পাইবে না। রহমত মিনিকে দেখে বুঝতে পারলো তার মেয়েটিও এই কদিনে এত বড় হয়ে, বছরে এত বড় হয়ে গেছে। তার মেয়েও হয়তো তাকে দেখে চিনতে পারবে না। তার মেয়ের সঙ্গে তার নতুন করে আবার পরিচয় করতে হবে, আলাপ জমাতে হবে। হ্যাঁ, রহমত অবাক হয়ে গেল, তার হৃদয় ব্যথায় ভরে গেল। এই 8 বৎসরে তাহার কি হইয়াছে তাই বা কে জানে? এই 8 বৎসরে তার মেয়ের যে কি হয়েছে সেটাও সে জানে না। তার মেয়ে কেমন আছে, কোথায় আছে, ভালো আছে না খারাপ আছে, কিছুই রহমত জানে না। সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্র কিরণের মধ্যে সানাই বাজিতে লাগিল। রহমত কলিকাতার এক গলির ভিতরে বসিয়া আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল। রহমত কলকাতায় একটা ক্ষুদ্র ছোট্ট গলিতে বসে সে তার মন চলে গেছে সেই কাবুলের সে পাহাড় ঘেরা ছোট্ট গ্রামে, যেখানে তার মেয়েটি আছে, তার কন্যা যেখানে রয়েছে, তার মন যেন সেখানেই চলে গেছে। আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম, বলিলাম, রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও, তোমাদের মিলন সুখে আমার মিলির কল্যাণ হোক। হ্যাঁ, কথক তার হাতে টাকা দিয়ে বললো যে তুমি দেশে ফিরে যাও, তোমার মেয়ের কাছে, তোমার আর তোমার মেয়ের মিলনেই আমার মিনির সুখ রয়েছে, মিনির মঙ্গল রয়েছে। হ্যাঁ, একটা পিতৃ হৃদয়ের সঙ্গে তার কন্যার মিলনের মধ্যে যে শুভ বার্তা, সেই তার ছায় যেন মিনির জীবনে পড়ে, এটাই কামনা করে কথক তাকে টাকা দিল দেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে। এই পর্যন্তই গল্পটি। হ্যাঁ, এবার তোমাদের আমি এরপর প্রশ্ন উত্তর দিয়ে দেবো।